ভিআইপি গেটের এই অংশটিতে রয়েছে কেমিক্যালের গোডাউন, প্রায় 10টির মতো গোডাউন রয়েছে। এইখানে যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল লিমিটেডগুলো রয়েছে তাদের যে কেমিক্যাল জাতীয় যে দ্রব্যাদিগুলো, দাহ্য পদার্থগুলো লাগে সেগুলো, এবং গার্মেন্টসের যে কেমিক্যালের যে দাহ্য পদার্থ লাগে সেটা, এবং সহ যে শিশুদের জন্য যে ওষুধ দেশের বাইরে থেকে আমদানি করা হয় সেই জায়গাগুলো এই যেখানটিতে এখন পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে এই স্থানটিতে রয়েছে। এবং এখানে যেহেতু 10টি গোডাউন রয়েছে, সেক্ষেত্রে কেমিক্যালের গোডাউন রয়েছে, সেক্ষেত্রে এই কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে কত সময় প্রয়োজন বা সেটিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা বারবার দেখছি ট্রাক বা পানি বা বাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসছেন, এবং ভেতরে পানির জন্য আশপাশের যে এলাকাগুলো রয়েছে সব জায়গা থেকেই পানি কিন্তু ভেতরে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে, এবং ট্রাক যোগে যে পানিগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো কিন্তু ভেতরে প্রবেশ করছে। এবং আরেকটি বিষয় যে এই আগুনের লেলিহান শিখা সেই 2টা 15 মিনিট থেকে চলছে, একইভাবে সমান্তরালে কিন্তু এই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। এবং ভিতরে যারা ফায়ার সার্ভিসের কর্মী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর কর্মীরা কাজ করছেন তাদের কিন্তু অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। যেহেতু কেমিক্যালের আগুন বা যে কোনো আগুনেই ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়, এতে কিন্তু আশপাশের এলাকায় কিন্তু অক্সিজেন সার্কুলেশন কিন্তু কমে আসে, এবং বাইরে যারা রয়েছে সেই এলাকাটিতেও যেহেতু কেমিক্যালের ঝাঁঝালো গন্ধের কারণে অক্সিজেনের স্বল্পতা কমে এসেছে, অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তাদের মধ্যে যারা আগুন নির্বাপনের জন্য কাজ করছেন তাদের 2-1 জন অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে কিন্তু দ্রুত, তারা শ্বাসকষ্টের সমস্যায় পড়ছেন, তারা কিন্তু দ্রুত তাদের সহিত আশপাশের যে হসপিটাল বা সামরিক হসপিটালগুলো রয়েছে সেগুলোতে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। এবং আমরা অনেকেই দেখেছি তারা আগুন নির্বাপনের জন্য কাজ করছেন ভেতরে, তারা কিন্তু ক্লান্ত হয়ে বের হয়ে এসেছেন, তাদেরকেও প্রাথমিক যে ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটিও দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যে এই আশপাশের এলাকায়, এই আশপাশের যে 8 নম্বর গেটের বিমানবন্দরের এলাকাটিতে রয়েছে, এখানে যারা প্রায় 2200 স্টেক হোল্ডার রয়েছে যাদের পণ্য আমদানি করা হয়, তারা কিন্তু এই এলাকাটিতে অবস্থান করছেন, এবং তারা কিন্তু ভিতরে তাদের মালামাল পুড়ে যাচ্ছে, তারা বাহিরে আহাজানি করছেন। এরকম আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তার 3টি শিপমেন্ট কিন্তু বাংলাদেশে এই কার্গো যোগে এসেছে, তারা কিন্তু বৃহস্পতিবার এগুলো নেয়ার কথা ছিল, মানে খালাস করার কথা ছিল, সেটি খালাস করতে পারেননি কাগজপত্রের জটিলতার কারণে। তার প্রায় $1 লাখ মতো পণ্য নিয়ে এসেছেন। সে পণ্যগুলো আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পারিনি। তারা বলছেন যে এইগুলো সবকিছু পুড়ে গেছে এবং আরো ঘনীভূত হয়ে গেছে। আরেকটি বিষয় যে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটছে, এবং এতে কিন্তু তাদের অনেক মালামালের ক্ষতি হয়েছে, এবং এই কার্গো যোগে যে পণ্যগুলো আসে এখান থেকেই কিন্তু তারা খালাস করার পর বিভিন্ন যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই মালামালগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন, বা তাদের কাছ থেকে যারা এই পণ্যগুলো নিয়ে থাকেন তাদের কাছে চলে যায়। সেইখানে মনে করেন প্রায় তারা অভিযোগ করেই বললেন যে প্রায় 1 কোটি টাকার মতো পণ্য তারা প্রতিদিন খালাস করেন এখান থেকে। সেগুলো কিন্তু এখানে ভিতরে ছিল, সেগুলো হয়তো বা তারা ধারণা করছেন এতক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যেহেতু এখনো অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 4 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত এই আগুন নির্বাপনে নিয়ে আসা সম্ভব হয়নি। এখনো কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই অগ্নি নির্বাপনের জন্য যুক্ত হচ্ছে, এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার এলাকাটিতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনাবাহিনী, পুলিশ কাজ করে যাচ্ছেন, এবং সেই সঙ্গে আনসার সদস্যরাও কাজ করছেন, এবং বিজিবির 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন যাতে আশপাশের এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং সাধারণ যে মানুষ আছেন তারা যাতে এই যে সড়কটিতে যাতে না নেমে আসেন। কারণ এই সড়কটিতে নেমে আসলে তার যে অগ্নি নির্বাপনের যে ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থার যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো চলাচলের জন্য বাধাগ্রস্ত হবে। এই কারণে কিন্তু তারা এই সাধারণ যে মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু এই সড়কটিতে নামতে দিচ্ছেন না। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে যে উত্তরা মহাকালী বনানী যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখন যানজটে পূর্ণ রয়েছেন। এখানে অনেকেই বলছেন যে এই সড়কটিতে যানজট যাতে নিরসনে নিয়ে আসা যায়, কারণ দ্রুত গতিতে এই গাড়িগুলো এখান থেকে যাতায়াত করছে।
করছে, যাতে এই কারণে যানজটের কারণে গাড়িগুলো দ্রুত আসতে পারছে না। আরেকটি বিষয়, আমরা এখন যে পূর্বের যে পরিস্থিতি ছিল, যে আগুনের যে কুণ্ডলী বা ধোঁয়ার কুণ্ডলী, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। মনে হয় যে আগুনের তীব্রতা কমতে শুরু করেছে এবং আবারও এই আগুনের তীব্রতা কখনো কমছে আবার বা কখনো বাড়ছে, এরকমের মধ্যেই চলছে। যে আগুন কত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এর জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়, যে এখানে কিন্তু আমরা দুপুরের আগুনের পর থেকে কিন্তু আমরা দেখেছি হচ্ছে সাধারণ স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু আগুন যে স্থানটিতে যে কেমিক্যালের গোডাউন রয়েছে, সেই কেমিক্যালের স্থানটির আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কুণ্ডলী ধোয়ার সঙ্গে কিন্তু আগুনের লেলিহান শিখা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই আগুন কতটা সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব বা কখন নিয়ন্ত্রণে আসবে সেটিও কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা বা কোনো ধরনের মানুষ ভিতরে আটকা পড়ে আছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের প্রায় 37টি ইউনিট কিন্তু এই অগ্নি নির্বাপনের জন্য যোগ দিয়েছেন। পথে আরো 2-1টি ইউনিট রয়েছে এবং আরো বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর যে ইউনিটগুলো রয়েছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন এবং নৌবাহিনীর বিমান বাহিনীর ইউনিটগুলোও কাজ করে যাচ্ছেন এবং এই সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত 37টি ইউনিট কিন্তু এর ভিতরে কাজ করে যাচ্ছে এবং কতক্ষণ নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি বা কোন প্রক্রিয়ায় এই কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে সেই সব বিষয়ে কিন্তু আমরা জানতে পারিনি। কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক পরিদর্শন করে গিয়েছেন, এখানে বাণিজ্য উপদেষ্টা তিনিও পরিদর্শন করেছেন, কিন্তু তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আমাদের তথ্য জানায়নি বা আর এই এলাকাটিতে যে অগ্নিকাণ্ডের ফলে যে কেমিক্যালের আগুনের ফলে হচ্ছে ধোয়ার কারণে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এক ধরনের কেমিক্যাল পুড়ে যাওয়ার ঝাঁজে এখানে আশপাশে হচ্ছে অক্সিজেন সার্কুলেশন যেটি রয়েছে সেটি কিন্তু কমে এসেছে এবং ঝাঁঝালো যে গন্ধ বলা যে ঝাঁজটা রয়েছে আশপাশের এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে। যেহেতু এখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ফল এবং ইলেকট্রনিক্স সহ অন্যান্য জিনিসপত্রও কিন্তু এই কার্গো কমপ্লেক্সে ভিতরে ছিল, সেক্ষেত্রে এই আগুনের প্লাস্টিকের পণ্য ছিল, এই মোবাইল অ্যাক্সেসরিজ সব কিছুই কিন্তু আছে। এই আগুন সব মিলে হচ্ছে আগুনের তীব্রতা কখনো কমছে আবার কখনো বাড়ছে, তবে কতক্ষণ নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করছেন। আমরা গত 2-3 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে একই ঘটনা ঘটেছিল মিরপুরের শিয়ালবাড়ি এলাকায়, সেখানে কিন্তু একটি গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটে, তারপরে কিন্তু সেই আগুন কিন্তু পাশে একটি কেমিক্যালের গোডাউনে চলে যায়। এখানেও কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় লেগেছিল এই কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে, তাদেরকেও কিন্তু বেগ পোহাতে হয়েছে। এর আগেও কিন্তু গাজীপুরে একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটে, সেখানেও কিন্তু বেগ পোহাতে হয় অনেকটা সময়। তো এই যে সর্বোপরি যে আগুন যে নিয়ন্ত্রণ করতে কত সময় লাগবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এখন পর্যন্ত কিন্তু প্রায় 4 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরও, কিন্তু এই আগুন তীব্রতা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 37টি ইউনিট যেহেতু কাজ করছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, তো হয়তো বা আমরা আশা করতে পারি যে ফায়ার সার্ভিস তাদের অক্লান্ত পরিশ্রম বা তারা পরিশ্রম করছেন যে দ্রুততার সহিত এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং যারা এখানে যাদের স্টেক হোল্ডার রয়েছেন, যারা এই
কার্গো কমপ্লেক্সের সঙ্গে জড়িত, তারাও বলছেন যে ফায়ার সার্ভিস যাতে দ্রুততার সহিত এই অগ্নিকাণ্ড বা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন, যতটুকু পুড়ে গিয়েছে বা যতটুকু এখন পুড়ে যায়নি সেসব পণ্য যাতে তারা বের করতে পারেন, বা তাদের এই পণ্যগুলো হলে কতটা ক্ষতি পুষিয়ে ওঠা যাবে সে বিষয়গুলো বলছেন। এবং এখানে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলছেন যে এখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাদের যে সর্বস্ব যারা আমদানি করেছেন সেটি কিন্তু ঘনীভূত হয়ে গেছে, বা তারা ধারণা করছেন যে তারা ঘনীভূত হয়েছে। এই ক্ষতি কিভাবে পুষিয়ে ওঠা সম্ভব বা কেউ পুষিয়ে উঠতে পারবেন কিনা, কারণ এই যে সাইট যে স্থানটিতে এখন আগুনের লেলিহান শিখা জ্বলছে সেটিতে কিন্তু 10টি কেমিক্যাল গোডাউন রয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি স্টেক হোল্ডারদের কাছ থেকে। তারা বলছেন যে এখানে কিন্তু হচ্ছে যে মেডিকেল যে ফার্মাসিউটিক্যাল লিমিটেড গুলো রয়েছে তাদের দাহ্য পদার্থগুলো কিন্তু বা এই কেমিক্যালের যে জিনিসগুলো রয়েছে সেগুলো এই স্থানটিতে রাখা হয়। তো সেখানে এই আগুন বা এই কেমিক্যাল কোম্পানি বা ওষুধ ফার্মাসিউটিক্যাল লিমিটেডগুলো এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন সেটাও কিন্তু তারা বলছেন যে এই ক্ষতি কিভাবে পুষিয়ে ওঠা সম্ভব হবে, বা এই আগুন কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসবে। এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু বলছেন যে ভিতরে যারা কাজ করছেন তাদের প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের, কারণ তারা কাজ করছেন এবং সেখানে যেহেতু অক্সিজেনের স্বল্পতা রয়েছে, এই অক্সিজেন স্বল্পতার কারণে কিন্তু হচ্ছে তাদের কাজ করতে বেগ পোহাতে হচ্ছে। এবং আর একটি বিষয় যে এই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাপনের জন্য যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী রয়েছেন, তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। আরেকটি বিষয়, পাশে যেহেতু অভ্যন্তরীণ এবং বিদেশগামী যে ফ্লাইটগুলো উড্ডয়ন ও ল্যান্ডিং করে সেগুলো কিন্তু আপাতত বন্ধ রেখেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেগুলো হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে যে বিমানবন্দরগুলো রয়েছে সেগুলোতে উড্ডয়ন বা ল্যান্ডিং করার ব্যবস্থা করেছেন, কারণ পাশেই এই কার্গো স্টেশনে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ধোঁয়ার কারণে এই ফ্লাইটগুলো নামতেও বেগ পোহাতে হচ্ছে। এই কারণে তারা সার্বিক দিক বিবেচনা করে আমরা যতটুকু জানতে পেরেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক কর্তৃপক্ষ বিমান উঠানামা বন্ধ রেখেছেন, যে এই যে কার্গো কমপ্লেক্স যেহেতু একদম সন্নিকটেই এই অগ্নিকাণ্ডের আগুন কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসবে ফায়ার সার্ভিস বা সিভিল এভিয়েশন অথরিটি থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি, বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা কেউ আহত হয়েছেন কিনা এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেটিও কিন্তু এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। আর একটি বিষয় যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনো কিন্তু আমরা বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আগুনের যে তীব্রতা সেটি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। তবে শুরু থেকে যে আগুনের তীব্রতা ছিল, যে ধোঁয়ার কুণ্ডলী কালো আকার ধারণ করেছিল, সেগুলো কিন্তু এখন কিছুটা কমে এসেছে, কিন্তু কতক্ষণ নাগাদ এই আগুনের তীব্রতা পুরোপুরি নিয়ন্ত্রণ বা নির্বাপনের ব্যবস্থা হবে তা কিন্তু এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। আরো বেশ কয়েকজন স্টেক হোল্ডার যারা এই কার্গো কমপ্লেক্সের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তাদের এই ক্ষতি কিভাবে পুষিয়ে ওঠা সম্ভব সেটা কিন্তু তারা এখন পর্যন্ত জানাননি। আর পুরো এলাকাটির নিয়ন্ত্রণ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো এলাকাটির নিয়ন্ত্রণে রেখেছেন, কারণ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো যাতে নিশ্চিত করার জন্য কিন্তু তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। এবং ফায়ার সার্ভিসের যে টিমগুলো গাড়িগুলো আছে তারা সেগুলো যাতে দ্রুতগতার সহিত বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারে সেজন্য তারা কিন্তু সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা মাঝে মধ্যে দেখছি হচ্ছে দুই একটি অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরে প্রবেশ করছেন আবার বের হয়ে যাচ্ছে। এই কারণ হচ্ছে যারা ফায়ার সার্ভিসের যে কর্মীরা এই আগুন নির্বাপনে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাদেরকে দ্রুত অক্সিজেন সার্কুলেশন দেওয়ার জন্য দ্রুত গতিতে তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যে যেহেতু ফায়ার সার্ভিসের মহাপরিচালক এই স্থানটি পরিদর্শন করে গিয়েছেন এবং বাংলাদেশে ফায়ার সার্ভিসের এই কেমিক্যালের যে বিশেষায়িত একটি ইউনিট রয়েছে তারাও কিন্তু যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুততার সহিত এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। আর এই আগুনের তীব্রতা আমরা এখনো লক্ষ্য করছি, যে স্থানটিতে আমরা দুপুর 2:15 যে পরিমাণ আগুনের তীব্রতা দেখেছি সেই তীব্রতা কিন্তু এখনো রয়েছে এবং ভেতরের কি অবস্থা
সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, বা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত তেমন কোনো কিছুই জানানো হয়নি। আরেকটি বিষয়, যে ভিতরে কি পরিমাণ মালামাল মজুদ ছিল সেগুলোও কিন্তু জানানো হয়নি। এবং যেহেতু শুক্র শনি দুদিন কিন্তু এই কার্গো কমপ্লেক্স বন্ধ থাকে, এই বন্ধ থাকার কারণে পণ্য খালাস হওয়া বন্ধ থাকে, এবং যারা বৃহস্পতিবার খালাস করতে পারেননি তারাই কিন্তু রোববার এই পণ্যগুলো খালাস করতেন। সেখানে মনে করেন এই খালাস করা পণ্যগুলো কিন্তু রয়েই গেছে, তারা খালাস করতে পারেননি। তারা কিন্তু এই আশপাশের এলাকাগুলোতে আহাজারি করছেন এবং কান্নাকাটি করছেন যে তাদের সর্বোচ্চ হারিয়েছেন তারা এই অগ্নিকাণ্ডের ঘটনায়। আমরা অনেককে দেখেছি এখানে কান্নাকাটি করতে, সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টাও করেছি যে কি অবস্থায় আছে তারা, তাদের কি অবস্থা। সব এই আগুনের তীব্রতা যে কখন কমে আসবে সেটি এখন পর্যন্ত আমরা জানি না। তবে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা কাজ করছেন। আমাদের আরেক সহকর্মী আছেন অন্য প্রান্তে, পার্থ সাহা, তার কাছে আমরা চলে যাব। তার কাছে কি তথ্য রয়েছে? পার্থ, আপনার কাছে এই আগুনের কি সবশেষ তথ্য কি রয়েছে আপনি জানাবেন। বর্তমান রয়েছি দ্বিতীয় যে টার্মিনালটি রয়েছে সেই দ্বিতীয় টার্মিনালে অবস্থান করছি। এই জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি শতাধিক যাত্রী তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে। তবে বিকাল 4টার পর থেকেই যে ভিতরে প্রবেশ যাত্রীদের সেটিও কিন্তু আসলে লক্ষ্য করছি। তবে ভিতর থেকে যারা বাহিরে আসছেন সেই যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন ভিতরে আসলে যে বোর্ডিং পাস চেকের যে বিষয়টি সেটি কিন্তু বিকাল 4টার পর থেকেই বন্ধ রয়েছে, এবং বাইরে থেকে এই বিমানবন্দরটিতে যে সকল বিমান ল্যান্ড করার কথা এবং উড্ডয়ন করার কথা সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং কয়টা নাগাদ আসলে আবার স্বাভাবিক গতিতে ফিরবে বিমানবন্দরটি সেই বিষয়ে কিন্তু এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে আমরা কিছু সময় আগে একজন দুবাইগামী যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন তার ফ্লাইটের সময় ছিল সন্ধ্যা 7:30। সেই ফ্লাইটটির সময় পরিবর্তন অর্থাৎ শিডিউল কিন্তু চেঞ্জ করা হয়েছে, এবং জানানো হয়েছে রাত 3টা নাগাদ আসলে এই বিমানবন্দর থেকে তার 7:30-এর যে ফ্লাইটটি সেটি রাত 3টার সময় ছাড়ার কথা রয়েছে। যদি যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি যদি নিয়ন্ত্রণে আসে তাহলেই আর কি 3টার সময় 7:30-এর যে দুবাইগামী ফ্লাইটটি সেটি আসলে ছেড়ে যাবেন। এবং আমি আমার ক্যামেরাকে একটু, আমার সহকর্মীকে একটু বলবো যে যাত্রীদের যে দীর্ঘ লাইন সেই লাইনটি একটু দেখানোর জন্য এই যে টার্মিনালটি দ্বিতীয় টার্মিনালের 6 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যে গেট সেই গেটের সামনেই কিন্তু আমি অবস্থান করছি। এই গেটে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে এবং তাদের যে বোর্ডিং পাস নিয়ে দীর্ঘ অপেক্ষা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। তবে তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা একটি বিষয় স্পষ্ট হয়েছে, তাদের মধ্যে একরকম যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা আসেন দেশ থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে। সেই সকাল থেকেও অনেকে এখানে এসে অবস্থান করছে। এখানে যদি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, আসলে সে লাইনে যারাই দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সবাই কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাবেন এবং উমরা হজের উদ্দেশ্যেও কিন্তু অনেক যাত্রী এখানে এসে অপেক্ষা করছেন। তাদেরই কিন্তু এখনও যে শিডিউল সময়সূচি সেটি পরিবর্তন হয়েছে, এবং কখন নাগাদ আসলে এই এয়ারপোর্ট থেকে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন একটি ধোঁয়াশার তৈরি হয়েছে। এবং এখানে যদি আমরা একজনের সঙ্গে একটু কথা বলি, আপনারা কোথায় যাবেন? একটু কথা বলি, আপনারা কোথায় যাবেন এবং আপনাদের ফ্লাইটটা কখন ছাড়বে? আমাদের ফ্লাইট 12:40-এ ছাড়বে। হ্যাঁ, কয়টার সময় ছিল মনে করেন দুপুর 1:40-এ। হ্যাঁ, এখন 12:40-এ ছাড়বে। যেমনটি শুনছিলেন দুপুরের যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সেটি রাত 1:40-এ ছাড়বে, এমনটি কিন্তু আসলে যাত্রীরা বলছেন। সেক্ষেত্রে তারা দীর্ঘ সময় অপেক্ষার পর আবার টার্মিনাল থেকে বাহিরে বের হচ্ছেন এবং
টার্মিনালের যে অংশটি সেই অংশটি এতে যারা বর্তমানে অবস্থান করছে তারা কিন্তু সবাই আসলে দেশ থেকে বাহিরে যাওয়ার উদ্দেশ্যেই টার্মিনালে এসেছিল। তার যদি একটু জানিয়ে রাখতে চাই, দুপুর নাগাদ যে কার্গো সেক্টরের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের পর থেকেই বিকাল 4টার পর 4টার পর থেকেই কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিমান ছেড়ে যায়নি এবং যে সকল বিমান দেশের বাইরে এবং অভ্যন্তরীণ যে সকল বিমান ছিল সেগুলোও কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা থাকলেও সেগুলো কিন্তু সার্বিক পরিস্থিতি মাথায় রেখে বিমান কর্তৃপক্ষ সেগুলো কিন্তু নিষেধাজ্ঞা, সাময়িক সময়ের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু জারি করেছে। সেক্ষেত্রে বিকাল 4টার পর থেকে এখনও অবধি এয়ারপোর্টে আমরা কোনো বিমান ল্যান্ড করতে বা উড্ডয়ন করতে কিন্তু এখনও দেখা যায়নি এবং আগুনের যে দৃশ্য সেটি কিন্তু এখনও দৃশ্যমান। এখনও কিন্তু ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছে, বিমান বাহিনী, সেনাবাহিনী, বর্ডার গার্ড, বিজিপি, যারা এখানে আসলে দায়িত্ব পালন করছে তারা কিন্তু তাদের জায়গা থেকে যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে এনে দ্রুত সময়ের মধ্যেই আগুনটি নিভিয়ে ফেলা যায় সেই চেষ্টা কিন্তু আসলে করছেন। এবং বাহিরে যারা যাবেন, দেশ থেকে বাহিরের উদ্দেশ্যে যে সকল যাত্রী এয়ারপোর্টে এসেছেন সকাল থেকে এখন অবধি, তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে। তবে তাদের সাথে কথা বলে যে বিষয়টি বারবারই পরিষ্কার করছেন তারা, যে তাদের সূচির যে শিডিউল, অর্থাৎ শিডিউলের যে বিপর্যয় সেটা কিন্তু দুপুরের পর থেকেই শুরু হয়েছে। সময় মতো তাদের শিডিউল অর্থাৎ বিমান কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তারা যে বিমানের অপেক্ষায় ছিল সেই বিমান কিন্তু এখনও ছেড়ে যায়নি বা কখন যাবে সেই বিষয়েও কিন্তু একটু অনীহা রয়েছে এবং উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই তারা কিন্তু এই বিমানের যে এয়ারপোর্টের যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালের আশেপাশে ঘুরছে। আমরা আরেকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো। একটু বলবেন আপনি কোথায় যাবেন এবং যে প্রক্রিয়া সেটি কতদূর এগিয়েছে এবং আপডেট কি আছে আপনার কাছে? আমি আসলে ওমান যাচ্ছি, ওমান। ঠিক আছে, আমার ফ্লাইট ছিল 7টা, এখন ভিতরে যখন ঢুকছি আমার বলতেছে 3টা ফ্লাইট। এখানে অনেক লোক, মনে হয় 1000 হবে, কোনো কার্যক্রম চলতেছে না, সবাই বসে আছে। বুকিং, তারপরে সামান কোনো কিছু হচ্ছে না, সবাই বসে আছে। কয়টা নাগাদ আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা করতে পারবেন কিছু জানিয়েছে কিনা কর্তৃপক্ষ? কারোর সাথে কথা হয়েছে এই বিষয়ে? এভাবে ভিতরে আমি কথা বলছি, যারা ওই যে কাউন্টারের লোকগুলারই সবাই এর কাছে যাচ্ছে। এখন আমি যখন আমার টিকিটটা বের করে ওদেরকে দিছি, বলতেছে আপনারা 3টা হবে। 3টা তো অনেক টাইম। আমি আসলে বের হয়ে গেছি, তারপর অনেক টাইম দিয়ে দেখতেছি, এই আর 7-8 ঘন্টা টাইম আছে আরো। ধন্যবাদ। শুনছিলেন আসলে একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন তার দুপুরের যে ফ্লাইটটি সেটি রাত 3টা নাগাদ ছাড়ার কথা রয়েছে। তবে এখনও কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং এই টার্মিনাল 2 নম্বর টার্মিনালের 5 নম্বর 6 নম্বর গেটে যারা কর্তব্যরত আনসার সদস্য রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু আসলে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। তারা বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটির স্বাভাবিক পরিস্থিতিতে যত সময় না ফিরে আসবে তত সময় আসলে বিমানবন্দরের যে কার্যক্রম সেটি স্বাভাবিক গতি ফিরে পাবে না। আমাদের আরেকজন সহকর্মী আরিফ রয়েছে, আমরা সরাসরি আরিফের কাছে চলে যেতে চাই। আরিফ, একটু বলবেন আপনি যেখানে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে? তথ্য রাখতে যাচ্ছিলাম, যে নতুন তথ্য যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি, যেহেতু আগুন এখনও নির্বাপন হয়নি, এখনও ধাউ ধাউ করে জ্বলছে। ঠিক যে কার্গো যে জায়গাটিতে আগুন লেগেছে তার বাইরে কেমিক্যাল গুদাম, ঠিক তার পাশেই আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তার মানে যে জায়গাটিতে এখনও নিভানো যায়নি কিংবা নির্বাপন করা যায়নি, সেই নির্বাপন না করার একমাত্র কারণ হচ্ছে কেমিক্যাল গুদাম থাকার কারণে। ফায়ার সার্ভিস আমরা একাধিক না আরও অধিক সংখ্যক আমরা গাড়ি দেখতে পাচ্ছি। এর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নতুন একটি যে তথ্য আমি যদি একটু দিতে চাই, যে তথ্যটা এমন যে যারা ব্যবসায়ী বা যাদের মালামাল পণ্য আমদানি রপ্তানি কাজে যারা সবসময় থাকেন তারাই
তারাই বলছেন আসলে তাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের যে বিভিন্ন দেশ থেকে পণ্যবাহী যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো এখনও যেগুলো টেক অফ করেছে, যেগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিভিন্ন দেশ থেকে যে পণ্যবাহী বিমান, সেগুলো কিন্তু সারা রাত যেহেতু বন্ধ রয়েছে ফ্লাইটগুলো ওঠানামা, তো এই পরিস্থিতিতে আসলে বিমানগুলো তো আকাশে থাকতে পারে না। তাই কিছুক্ষণ আগেই এই যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে SMS করে জানানো হয়েছে যে বিভিন্ন দেশ থেকে তাদের যে আমদানিকৃত যে পণ্য সেই পণ্যগুলো ইতিমধ্যেই তাদেরকে নির্দেশনা দিয়েছে, যেটা হচ্ছে থার্ড টার্মিনাল। হ্যাঁ, থার্ড টার্মিনালে নামার একটি বিষয় তাদেরকে নিশ্চিত করেছে তাদেরকে। তো সেই বিষয়টা আসলে একটি নতুন তথ্য আমার কাছে যেটা মনে হলো, তাই আসলে জানানোর চেষ্টা করেছিলাম। আর এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের যে প্রবণতা বা অগ্নি নির্বাপন একদম নির্বাপন করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখনও দেখতে পারছি যে কোনোভাবেই নির্বাপন করা যাচ্ছে না, নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এটা আসলে কতটা সময় যাবে সেটা বলার মতো আসলে কোনো পরিস্থিতি নেই। তাই বলা যায় যে এখনও ধাউ ধাউ করে যে বাইরের আগুন, আমরা কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে আমরা দেখতে পেরেছিলাম যে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি সেই আগুনগুলোতে পানি দিয়ে নির্বাপনের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে আগুন নির্বাপন হয়নি, এখনও দাউ দাউ করে জ্বলছে। তো সেটা একটা ভয়াবহতা। তার পাশাপাশি বাইরে আগুন না নিভিয়ে এই ভেতরে যে কার্গো 2 নম্বর গেটের যে ভেতরটা রয়েছে সেই ভেতরটায় কিন্তু এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সেই আগুন নির্বাপনের ক্ষেত্রে যে তদারকি বিভিন্ন সংস্থার, সেটা কিন্তু তারা যথেষ্ট পরিমাণ চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, নৌবাহিনী রয়েছে, এবং কি এইটা শর্ট সার্কিট থেকে ব্যবসায়ীরা অভিযোগ করছেন এই আগুন শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা নেই, অন্য কোনোভাবে এটা লেগেছে। এবং এই ঘটনা কিভাবে হয়েছে, শত শত কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা, তারা বলছেন সুষ্ঠু তদন্তের প্রয়োজন। এই তদন্তটা আসলে বলা যায় যে কবে নাগাদ তদন্ত শেষ হবে, তদন্ত কমিটি গঠন করা হবে কবে, সেই প্রশ্নটা কিন্তু বারবার রেখে যাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, এখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে ভেতরে কেউ রয়েছে কিনা বা এই আগুনের লাগার সময়টা, তারা বলছিলেন যে আসলে তাদেরও ধারণা নেই ভেতরে কেউ ছিল কিনা বা নেই। তো সেটাও একটা বিষয়, সেই ধরনের প্রস্তুতিও কিন্তু রেখেছে প্রত্যেকটা সংস্থার মানুষ। যেহেতু সংরক্ষিত একটি এলাকা, সেখানে শর্ট সার্কিট থেকে আগুন এভাবে লাগার মতো পরিস্থিতি এই বিমানবন্দরে নেই, কারণ অগ্নি নির্বাপনের ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ছিল, যার কারণে শর্ট সার্কিট থেকে এত ভয়াবহ আগুন লাগার কোনো শঙ্কা দেখছেন না ব্যবসায়ীরা। সেই অভিযোগ আকারেই কিন্তু তারা বলছেন, এটা পরিকল্পিত বলেও তারা ধারণা করছেন। তো সেই বিষয়টা আসলে সেটা উচ্চ বিষয়, সেটা তদন্তের সাপেক্ষের বিষয় বেরিয়ে আসবে, কিন্তু এই ভয়াবহতাটা আসলে কমবে কখন, কবে নাগাদ সেই বিষয়টা। কারণ এর পরপর আমরা দেখেছি কিছুদিন না ঠিক একদিন পরেই মনে হয় বিমানবন্দরে আগুন লেগেছে, যেটা আমরা চট্টগ্রামে আমরা যে ভয়াবহতা দেখেছি অগ্নিকাণ্ডের, তার পরবর্তীতেই এই বিমানবন্দর, সেটা একটা নিরাপত্তার একটা বিষয় কিন্তু চলে আসে। এই যেহেতু দেশের বিভিন্ন এই একমাত্র একটি আন্তর্জাতিক জায়গা যেখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসেন, তো সেটার একটা নিরাপত্তা, সেটা দেশের স্বার্থে কতটা নিরাপত্তা বিষয়টি ক্ষুণ্ণ হলো, সেটাই আসলে এখন দেখবার বিষয়। তো নতুন তথ্য বলতে রিজওয়ানা, যদি আমি একটু বলতে চাই রিজওয়ানা, যে
এই যে ভয়াবহতা আগুন সেটা আসলে অপেক্ষা করতে হবে এবং কি যে পণ্যবাহী যে বিমানগুলো আসার জন্য উদ্দেশ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেগুলো তো সারা রাত আকাশে থাকবে না, সেগুলো বলা হয়েছে থার্ড টার্মিনালে সেখানে ল্যান্ড করবে, সেই অবতরণ করবে, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে এইখান থেকে সবশেষ পরিস্থিতি। রিজওয়ানা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেনি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কিন্তু 37টি ইউনিট কাজ করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমদানি কার্গোর যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কেমিক্যালের গোডাউনগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনো আগুনের লেলিহান শিখা কিন্তু এখনো রয়েছে এবং যে অগ্নিকাণ্ডের যে কালো ধোঁয়া এখনো কিন্তু সেটি রয়েছে এবং ফায়ার সার্ভিসের 37টি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এবং পানির যে বিষয়টি রয়েছে, পানি এখানে আশপাশে এবং ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট রয়েছে সবগুলো পানি ছিল এবং আমরা দেখেছি হচ্ছে ট্রাক যোগেও কিন্তু এখানে পানি নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আগুনের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে যে এখনো বেড়েছে এবং আশপাশে যারা এই আমদানি কমপ্লেক্স কার্গো কমপ্লেক্সের সঙ্গে প্রায় 2200 স্টেক হোল্ডার জড়িত, তারা কিন্তু বলছেন যে তাদের যে পণ্যগুলো ওখানে রয়েছে প্রায় এক একজনের করে কোটি টাকার উপর কিন্তু পণ্য রয়েছে এবং সব মিলিয়ে প্রায় তারা দাবি করছেন যে 1000 কোটি টাকার মতো পণ্য তাদের ভিতরে রয়েছে। সেগুলো কিন্তু আগুনের এই লেলিয়ান শিখায় কিন্তু পুড়ে ঘনীভূত হয়ে যাওয়ার মতো দাবি করেছেন এবং এই অগ্নি নির্বাপনের জন্য কিন্তু এখানে যোগ দিয়েছে হচ্ছে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনী, সেনাবাহিনী এবং যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং আর একটি বিষয় যে এখন পর্যন্ত যেহেতু কেমিক্যালের গোডাউন যে স্থানটিতে রয়েছে এখানে কিন্তু 10টি, আমরা যতটুকু জানতে পেরেছি যে 10টি কেমিক্যাল গোডাউন রয়েছে, সেইখানে কিন্তু আগুনের তীব্রতা এখনো রয়েছে। তবে দুপুর থেকে যে পরিমাণ আগুনের তীব্রতা ছিল সেটি কিছুটা কমে এসেছে, যেহেতু ফায়ার সার্ভিস প্রায় 4 ঘন্টা থেকে তাদের এই আগুন নির্বাপনের জন্য কার্যক্রম পরিচালিত করছে এবং আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি সেখানে প্রায় 13টি স্টেশনের থেকে প্রায় 35টি ইউনিট কিন্তু এই আগুন নির্বাপনের জন্য যোগ দিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা ভিতরে কাজ করছিলেন বা আগুন নির্বাপনের জন্য কাজ করছিলেন, সেখানে কিন্তু একজন ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়ে পড়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে যে রেড ক্রিসেন্টের যে স্বেচ্ছাসেবী এরা যুক্ত রয়েছেন, তারা কিন্তু তাকে চেষ্টা করছেন হচ্ছে তাকে প্রাথমিক যে চিকিৎসাটি সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতেছেন যেরকম ভাবে আমরা কিন্তু দেখেছি ফায়ার সার্ভিসের বেশ কিছু আগুন নির্বাপন করতে গিয়ে কয়েকজন কিন্তু আহত হয়েছে বা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে কিন্তু তাৎক্ষণিক আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এবং একটি বিষয় যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনায়, যেহেতু কেমিক্যালের অগ্নিকাণ্ড বা যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আগুনের যে ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়, এই কুণ্ডলীর ফলে কিন্তু ওই আশপাশের এলাকা বা সংশ্লিষ্ট এলাকাগুলোতে কিন্তু অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এই স্বল্পতার কারণে হচ্ছে যে মানুষ শ্বাসকষ্ট দেখা দিতে থাকে এবং যেহেতু এখানে কেমিক্যালের গুডাউনে আগুনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে হচ্ছে এই আশপাশের যে এই ধোঁয়া আর কুণ্ডলী যতদূর পর্যন্ত গিয়েছে, যেহেতু কেমিক্যালের আগুন, সেক্ষেত্রে এক ধরনের ঝাঁঝালো গন্ধের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের এই এলাকাটিতে বাতাসে ঝাঁঝের সৃষ্টি হয়েছে। এই ঝাঁঝের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বা অনেকেই এই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আগুন যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় ততটাই বলছেন। এই এলাকাটিতে আগুনের ঘটনার পরপরই কিন্তু যে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক তিনি পরিদর্শন করে গিয়েছেন এবং সেই সঙ্গে যেহেতু এই বিমান আমদানি কার্গো কমপ্লেক্সটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, সেখানে বাণিজ্য উপদেষ্টাও এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন। যেহেতু এখানে অনেক পণ্য রয়েছে, অনেক ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা রয়েছে এই স্থানটিতে, সেখানে এখন পর্যন্ত কিন্তু যে কালো ধোঁয়ার যে কুণ্ডলী এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে এই কালো ধোঁয়া কিন্তু এখনো
খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। সেটি কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে কতক্ষণ সময় লাগবে, বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। আরেকটি বিষয় যে যেহেতু পাশেই হচ্ছে কার্গো বিমানবন্দর, কার্গো কমপ্লেক্সের সাথেই হচ্ছে রানওয়ে রয়েছে, সেখানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো আপাতত বন্ধ রয়েছে। এই পাশেই যেহেতু আগুনের ঘটনার কারণে কিন্তু এই যে বিমানগুলো উড্ডয়ন এবং রানওয়েতে বন্ধ রয়েছে, সেগুলো কিন্তু পার্শ্ববর্তী যে বিমানবন্দর রয়েছে সেখানে সিলেট, চট্টগ্রামে কিন্তু অবতরণ করছে, আমরা যতটুকু এয়ারপোর্ট সূত্রে জানতে পেরেছি। এবং আগুনের ঘটনা 2:15 পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এবং সেই সঙ্গে এয়ারপোর্টের যে ফায়ার সেকশন রয়েছে সেখান থেকে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের জন্য যোগ দেয়। তবে আগুনের তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের একে একে প্রায় 37টি ইউনিট কিন্তু এই আগুনের ঘটনা নির্বাপনের জন্য এসে যোগ দেয়। এবং এই পুরো আগুনের ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনীর যে সদস্যরা এবং বিজিবি এবং সেই সঙ্গে পুলিশের সদস্যরাও আছে এবং আনসারও আছে। এবং আশপাশের এলাকাটিতে থেকে সাধারণ মানুষ বা যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকে কিন্তু রাস্তায় আসতে দেওয়া হচ্ছে না, যেহেতু রাস্তা দিয়ে হচ্ছে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে বা অন্যান্য যে সংস্থা রয়েছে সেগুলোর গাড়িগুলো যাতে দ্রুত বা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু রাস্তায় কাউকে নামতে দেয়া হচ্ছে না, বা তারা হচ্ছে এই এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন, যাদের এই ক্ষতিগুলো হচ্ছে তারা কিন্তু বলছেন যে এখানে তাদের পণ্য খালাস করার কথা ছিল বৃহস্পতিবার, সেটি তিনি করতে পারেননি। তাদের আজকে যেহেতু ছুটির দিন ছিল, তারা আজকে পণ্য খালাস হবে না, আগামীকাল খালাস করতেন। তারা কিন্তু বলছেন যে তাদের অনেক আর্থিক ক্ষতি হয়ে যাবে। এবং যারা এই কার্গো কমপ্লেক্সের সঙ্গে জড়িত, যেহেতু কার্গো কমপ্লেক্সে এই 4 ঘন্টার আগুনটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে ভিতরে তারা ধারণা করছেন বা তারা দাবি করছেন যে পরিমাণ পণ্য আছে সবই পুড়ে ঘনীভূত হয়ে যাচ্ছে বা গেছে, এমনটি কিন্তু দাবি করছেন। তারা বলছেন যে আগুনের যখন তারাও কিন্তু অনেক কিছুই অভিযোগ করেছে, তার মধ্যে প্রথম যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারা তাদের দাবি অনুযায়ী তারা বলছেন যে দুপুর 1টা নাগাদ 1:30টার দিকে আগুনের ঘটনা ঘটে, তখনই যদি হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতো তাহলে আগুনে এত বড় ক্ষতি তাদের হয়ে যেত না। কিন্তু তারা বলছেন যে এই ক্ষতি তারা কিভাবে পুষিয়ে উঠবেন বা সরকারের কাছে দাবি করছেন যে তাদের এই ক্ষতি যাতে সরকার দ্রুত সময়ের মধ্যে পুষিয়ে দিতে পারবেন কিনা, বা এতে দেশের জন্য তো এই অগ্নিকাণ্ডে প্রায় তাদের দাবি অনুযায়ী 1000 কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। সেই বিষয়গুলো হচ্ছে তারা সরকারকে আবেদন করছেন যাতে এই ঝামেলাটা বা এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে উঠে নিয়ে যায়, এই বিষয়গুলো বলছেন। এবং এই যে স্থানটিতে এখন আপনারা দেখছেন যে আগুন জ্বলছে এখন পর্যন্ত, ও সেই স্থানটিতে কিন্তু কেমিক্যাল রাখা গোডাউনগুলো, সেখানে হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, তারপর হচ্ছে গার্মেন্টস এবং শিশুদের জন্য ওষুধগুলো আমদানি করা হয়, সেই যে গোডাউনগুলো সেগুলো কিন্তু এই স্থানটিতে, এবং সেই জিনিসগুলোই কিন্তু পুড়ে গিয়ে যাচ্ছে। এবং যতগুলো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে, আমরা যতটুকু এই স্থানীয় বা স্টেক হোল্ডার যারা রয়েছেন আমদানি কার্গোর সঙ্গে জড়িত, তারা বলছেন যে এইখানে বাংলাদেশের যতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে তাদের সব যে কেমিক্যাল বা কাঁচামাল সেটি এই স্থানটিতেই রাখা আছে, সেইখানেই কিন্তু এখনো আগুনটি জ্বলছে। এটি কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ওষুধ শিল্পের জন্য একটি বড় হুমকিও বলা চলে, কারণ এই কাঁচামালটি তারা খুব দ্রুততার সহিত কিন্তু তারা এটি খালাস করতেন, বা সেটি কিন্তু তারা খালাস করতে পারেননি, তার আগেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। এবং এই কার্গো কমপ্লেক্সের মাঝামাঝি যে পণ্যগুলো থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ, খাদ্যপণ্য, ফল থেকে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেগুলো। এবং 8 নম্বর গেটের একদম পাশেই যেটি রয়েছে, ঢুকেই যে স্থানটি থাকে, সেখানে হচ্ছে আপনার গার্মেন্টস অ্যাক্সেসরিজ থাকে এবং কাঁচামাল, গার্মেন্টসের যে কাঁচামালগুলো সেগুলোই থাকে। কিন্তু এই যে মাঝের যে জিনিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু খাদ্যপণ্যগুলোও কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে তারা, যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা দাবি করছেন। তো এই ক্ষতি কিভাবে তারা পুষিয়ে উঠবেন সেটি কিন্তু তারা এখন পর্যন্ত বলতে পারেনি, যে প্রায় 4 ঘন্টা অতিবাহিত, 4-5 ঘন্টা অতিবাহিত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্ষেত্রে আপনার এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। প্রায় 4 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে এবং এই অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত 37টি ইউনিট কাজ করছে এবং এই কারণে কতক্ষণ সময় লাগবে এবং সাধারণ যারা এই ব্যবসায়ী রয়েছেন যারা এসেছেন এখানে সাবেক এই ব্যবসায়ী সংগঠনের নেতারা যারা এখান থেকে পণ্য খালাস করেন তারাও বলছেন যে এই আগুন যত দ্রুত সময় এর মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় বা নিয়ন্ত্রণের চেষ্টা করা যায় ততটাই তাদের জন্য ভালো। যে এখন পর্যন্ত যতটুকু আগুনে পুড়ে গেছে বা কতটুকু পুড়ে গেছে সে যতটুকু অবশিষ্ট আসে সেই জিনিসটা যাতে তারা যেই তথ্য পাওয়া যায় বা পেতে পারেন এবং সেটার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যে এই আগুনে প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, ফায়ার সার্ভিস তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কতটুক এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আমরা যদি একটু দেখাই, এখানে একজন ফায়ার সার্ভিস কর্মী যে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তিনি হাতে সম্ভবত কিছুটা আঘাত পেয়েছেন, তাকে যে রেড ক্রিসেন্টে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছেন, তিনি আপাতত এখানে সুস্থ রয়েছেন। ভিতরে যারা রয়েছেন তাদের মাঝপথে কিন্তু পানির প্রয়োজন পড়েছিল, পানি স্বল্পতা দেখা দিয়েছিল এবং ভিতরে প্রচুর পর্যাপ্ত খাবার পানি, বিশুদ্ধ পানির প্রয়োজন পড়েছিল যেহেতু তারা দীর্ঘ সময় ধরে কাজ করছিলেন এবং সেখানে তাদের পানির প্রয়োজন হয়েছিল। এবং এই উত্তরা মহাখালী রোডটি অনেক যানজটপূর্ণ এলাকা হওয়াতেও অনেক মানে ফায়ার সার্ভিসের গাড়ি বা অন্যান্য গাড়িগুলো রয়েছে সেগুলোতেও অনেক ঝামেলা হচ্ছিল। যে এই কারণে তারা বলছিলেন যে এই রোডটি ফ্রি রাখার জন্য। তো এই ছিল আমার কাছে এই 8 নম্বরের গেটের এখান থেকে সবশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী আছেন এয়ারপোর্টের অপর প্রান্তে, তার কাছে পার্থ সাহা, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, সেখানে কি অবস্থা দেখছেন আপনি? টার্মিনালে অপেক্ষা করছি 2 নম্বর টার্মিনালে। এই টার্মিনালে কিন্তু শতাধিক যাত্রী তারা সেই দুপুরের পর থেকে অবস্থান করছে। মূলত যেমনটি বলছিলেন আপনি, অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি এখনও আসলে নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস তাদের যে চেষ্টা এবং ফায়ার সার্ভিসের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমান বাহিনীর সদস্য তারা যে অক্লান্ত পরিশ্রম করছে, আসলে সেই পরিশ্রম শেষে যত সময় না অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তত সময় কিন্তু টার্মিনালে যে সকল যাত্রী রয়েছে তাদের যে দীর্ঘ অপেক্ষা, তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সেই গন্তব্য কিন্তু পৌঁছানোর যে গন্তব্যে পৌঁছানোর যে বিষয়টি সেটি কিন্তু এখনও অনেকটাই অনিশ্চয়তার মধ্যে। এই যে টার্মিনালটিতে আমি বর্তমান অবস্থান করছি, প্রতিটি গেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যে গেটগুলো রয়েছে 2 নাম্বার টার্মিনালে, সেই প্রতিটি গেটেই কিন্তু পর্যাপ্ত সংখ্যক যাত্রী তারা তাদের যে বোর্ডিং পাস সেগুলো নিয়ে দীর্ঘ অপেক্ষায় রয়েছে। এবং যারা টার্মিনালের ভিতরে প্রবেশ করেছিলেন তারাও কিন্তু একটা সময় পরে গিয়ে দেখেছি বাইরে বের হয়ে আসতে। এবং যারা টার্মিনালের ভিতরে প্রবেশ করেছিলেন তারা যখন বাইরে বের হয়ে আসেন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা অনেকেই বলছিলেন যাদের দুপুর 3টার পর থেকে ফ্লাইটের কথা ছিল, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার যে ফ্লাইট সময়সূচি ছিল সেগুলো কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু এখন অবধি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট কিন্তু এখন অবধি ছেড়ে যায়নি। এবং যে সকল ফ্লাইট বাংলাদেশের অভ্যন্তরীণ এবং দেশের বাইরে থেকে এই বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সেগুলোও কিন্তু এখনও অবতরণ করেনি। সেক্ষেত্রে বিশাল একটি জটলা তৈরি হচ্ছে টার্মিনালগুলোতে এবং যাত্রী যারা রয়েছে এবং যাত্রী স্বজন যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় এখানে সময় কাটাচ্ছে এবং তাদের ভিতরে একরকম উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কখন নাগাদ পৌঁছাতে পারে বা শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি তারা বারবার বলছেন, শিডিউল আবার স্বাভাবিক নিয়মে কখন থেকে শুরু হতে পারে সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছেন। এবং এখানে কর্তব্যরত যারা আনসার সদস্য রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে স্বাভাবিক গতিতে কখন ফিরবে
এই বিমানবন্দরটি, সেই বিষয়েও কিন্তু তাদের কাছেও কোনো সুস্পষ্ট তথ্য নেই। কার্গো যে জোনটি রয়েছে, যেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দুপুর 2:15টায়, সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি যত সময় না পর্যন্ত সমাধানে আসবে, অর্থাৎ স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় কিন্তু যাত্রীরা রয়েছে এবং যাত্রীরা এখানে লাইন ধরে অপেক্ষা করছেন। এবং এখানে যারা কর্তব্যরত আনসার সদস্য, বিমান বাহিনীর সদস্য রয়েছে, তাদের সাথেও কিন্তু কথা বলছেন দফায় দফায়। তবে এখনও কোনো সুষ্ঠু সমাধান এখানকার আনসার সদস্য বা বিমান বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু কেউ দিতে পারছেন না। আমরাও এখানে কর্তব্যরত যারা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বলছেন যে যত সময় যে আগুনের ব্যাপকতা সেটি যত সময় না কমবে, যত সময় না স্বাভাবিক পর্যায়ে ফিরবে, তত সময় কিন্তু আসলে স্পষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসের সদস্য তারা কিন্তু অগ্নিকাণ্ড যে ঘটনাটি সেটি কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছে। যেহেতু জানেন ব্যাপক একটি জায়গায় মূলত এই কার্গো যে জায়গাটি রয়েছে, এখানে মূলত বাংলাদেশে আমদানি করা যে সকল পণ্য সামগ্রী, ব্যক্তিগত এবং বিভিন্ন কোম্পানির মালামালগুলো, সেগুলো কিন্তু এখানে মূলত মজুত করা হয়। তারপরে এই কার্গো জোন থেকেই এটি নিজেরা যারা মালিক রয়েছে, কোম্পানি রয়েছে, সেগুলো কিন্তু এই জায়গা থেকেই মূলত বাহিরে বের করতে পারেন। মূলত আপনারা জানেন শুক্র এবং শনিবার হওয়ায় ছুটির দিন থাকায় মালামাল যেগুলো আমদানি করা হয়েছিল সেগুলো কিন্তু এই জোনেই স্টক করা ছিল, এখানেই রাখা ছিল, রবিবারের অপেক্ষায় ছিল। অর্থাৎ যে ছুটির দিন, সেই ছুটির দিন পার হওয়ার পর তারা নিজের যে মালামাল সেটি যেন বুঝে নেন, সেই অপেক্ষায় কিন্তু রবিবারের অপেক্ষায় ছিল। কিন্তু এরই মধ্যে যে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা সেটি ঘটে যাওয়ায় যারা মালিক পক্ষ রয়েছে, যাদের মালামাল এই কার্গো জোনে ছিল, তারা কিন্তু এখানে অনেকটাই হতাশ এবং তারা তাদের যে কথা সেটি কিন্তু আসলে ব্যক্ত করছিলেন। আমাদের অন্য সহকর্মী যারা ওখানে রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন, আমি মূলত রয়েছি টার্মিনালের যে স্বাভাবিক গতি, সেই গতি কখন ফিরতে পারে সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে আমরা কয়েকবার কথা বলার চেষ্টা করেছি। তবে এখনও তাদের দিক থেকে কোনো যে কথা, তাদের দিক থেকে কিন্তু এখনও কোনো সুষ্ঠু কোনো সমাধান বা কখন নাগাদ আসলে চালু হতে পারে, স্বাভাবিক গতিতে ফিরতে পারে বিমানবন্দরটি, সেই বিষয়ে কিন্তু এখনও স্পষ্টভাবে কোনো তথ্য আসলে আমাদেরকে জানানো হয়নি। তবে এই যাত্রী যারা রয়েছেন এখানে, যাত্রীদের সঙ্গে কিন্তু আমরা কয়েক দফায় কথা বলার চেষ্টা করেছি। যাত্রীরা কিন্তু বলছেন যে অনেকের যে শিডিউল, সেই শিডিউল চেঞ্জ করে তাদেরকে পুনরায় আবার আরেকটি শিডিউল দেওয়া হয়েছে। তবে সেই শিডিউল নিয়েও কিন্তু তারা সংখ্যায় রয়েছে। তারা বলছেন যে সেই সময়ের মধ্যে আসলে বিমানটি গন্তব্যে পৌঁছাবে কিনা, বা এই আন্তর্জাতিক যে বিমানবন্দরটি সেই বিমানবন্দর ছেড়ে যাবে কিনা সেটি নিয়েও কিন্তু অনেকটাই উদ্বেগে রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেই সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই, টার্মিনাল এবং টার্মিনালের আশেপাশের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারগুলোতে আমরা দেখেছি যে আগুনের ঘটনাটি ঘটেছে, সেই আগুনের ঘটনা ঘটার পর থেকেই প্রতিটি গেটেই কিন্তু বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে বিমান বাহিনীর আনসার এবং সেনাবাহিনী, বিজিপি, পুলিশ সহ ফায়ার সার্ভিসের যে সকল ইউনিট বর্তমানে অগ্নি নির্বাপকে কাজ করছে, তারাও কিন্তু সেই দুপুরের পর থেকেই এখানে রয়েছে এবং সতর্ক অবস্থানেই রয়েছে। এখানে টার্মিনালে যে সকল যাত্রী রয়েছে সেই যাত্রীরা দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছে এবং তাদেরকে আমরা একটু, আমার সহকর্মীকে বলবো, তাদের যে দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা সেটি দেখানোর জন্য। এখানে বর্তমানে আমরা 6 নম্বর গেটের চিত্রটা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। 6 নম্বর
গেটে যে সকল যাত্রী লাইন ধরে দাঁড়িয়েছিলেন তাদের বোর্ডিং পাস কিন্তু একে একে ভিতরে প্রবেশ করা হচ্ছে। এখানে যারা বিমান বাহিনীর সদস্য রয়েছে এবং আনসার সদস্য রয়েছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছে এবং একে একে দীর্ঘ অপেক্ষার পর আবার আমরা লক্ষ্য করতে পারছি 6 নম্বর গেট দিয়ে যাত্রীরা বিমানবন্দরের যে 6 নম্বর গেট সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। তবে যে যাত্রীরা আসলে প্রবেশ করছে তাদের ফ্লাইটের যে নির্ধারিত সময় সেই সময়ের কিন্তু একটি পরিবর্তন হয়েছে। আবার যাদের বিমান যাদের যে গন্তব্যে পৌঁছানোর শিডিউল 10টার পরে ছিল তাদের শিডিউল বিপর্যয়ের যে ঘটনাটি সেটি আসলে পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়েও কিন্তু এখনো আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কোনো সুস্পষ্ট জবাব বা এখনো কারোর সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি। তবে দীর্ঘ সময় আমরা দেখেছি যে এই যে প্রবেশদ্বার সেগুলো কিন্তু বন্ধ ছিল, এখন কিন্তু আবার স্বাভাবিক গতিতে কিন্তু খুলে দেওয়া হচ্ছে। ভিতরে প্রবেশের যে অনুমতি সেটি কিন্তু মিলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে যারা কর্তব্যরত আনসার সদস্য এবং বিমান বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু বোর্ডিং পাস এবং যে সকল যাত্রী অপেক্ষায় ছিল তাদেরকে তাদের পাসপোর্ট ভিসা এবং এয়ার টিকিট কিন্তু পর্যবেক্ষণ করছে, চেক করছে, করে আসলে ঢোকার যে অনুমতি ভিতরে প্রবেশের যে অনুমতি সেটি কিন্তু আসলে দিচ্ছেন এবং স্বজনরা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং এখানে কিন্তু আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে স্বজন এবং যারা ফ্লাইটের দীর্ঘ অপেক্ষায় ছিল তারা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং এই অপেক্ষার অবসান কখন ঘটবে সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। আমি 2 নম্বর টার্মিনাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম যাত্রীদের